আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে অভিযোগ। গুম কমিশনে এখন পর্যন্ত ১,৮৫০টি অভিযোগ। সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠা ঘটনা ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরত দিতে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত। ইশরাককে শপথ পড়ানোর কাজ মন্ত্রণালয়ের মন্তব্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তার আশ্বাস। রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ মিয়ানমার চুক্তি হতে হবে উল্লেখ। এবং পবিত্র হজ বৃহস্পতিবার, ফজরের নামাজের পর হাজিদের মিনা থেকে আরাফাতের পথে যাত্রা। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল আজহা উদযাপনে প্রদর্শনীর খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারে থাকা কোনো সদস্যেরই মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়নি। তারা সবাই মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি তার। রণাঙ্গনে সরাসরি অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ ২০২৫ এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মুক্তিযুদ্ধের সহযোগী সহ বিভিন্ন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আলসামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার ও এর সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য, বীরঙ্গনা সহ মুক্তিযোদ্ধাদের চিকিৎসক, নার্স ও সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। অধ্যাদেশে বিতর্ক তৈরি হয়েছে। এর জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন। তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। যুদ্ধের সময় কেউ রাইফেল নিয়ে মাঠে লড়াই করেছে, কেউ ওই গান, কবিতা, নাটক ইত্যাদি করেছে, কেউ ফুটবলও খেলেছেন, কেউ কূটনৈতিক কাজে ব্যস্ত ছিলেন, জনমত সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন। তারা সবাই সহযোগী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তাদের যাচাই ইত্যাদির যখন প্রশ্ন আসলো তখন মুক্তিযোদ্ধারা বলল এরা তো মুক্তিযোদ্ধা না। একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন পাওয়া গেল এবং প্রায় সব সংগঠনেই বলল যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা আগে যেটা ছিল সেটাই সঠিক ছিল। এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই, এটা 72-তে ছিল, 72-এ ছিল। এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা
সেম ছিল, এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে, 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও সনদ পাওয়ার অধিকার রাখেন। পদবি পরিবর্তন হলেও তাদের মর্যাদা ছোট হবে না বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। গুম কমিশনে এখন পর্যন্ত 1850টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎকার নিয়ে 1350টি অভিযোগ যাচাই বাছাই করা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো এই ঘটনাগুলো ঘটিয়েছে। প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়েছে, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সহ অন্যদের মুক্তিযোদ্ধা হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কিছু গণমাধ্যম মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং 2 মন্ত্রীসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের যে খবর প্রচার হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা মুক্তিযোদ্ধা, যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে তারাও মুক্তিযোদ্ধা। তবে এই সরকারের কর্মকর্তা কর্মচারী তারা সহযোগী মুক্তিযোদ্ধা। আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। ঠিক যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন ঠিক একই জায়গায় তারা তাদের সংশোধনী প্রকাশ করে তারা তাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন। কাউকে এইরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে তিনি চাইলেই একটা ভুল সংবাদ প্রচার করবেন। যারাই এখন থেকে এই ধরনের ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর প্রকাশ করবেন, যেগুলো আমাদের মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় প্রতিবেদন জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বুধবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন প্রধান ও সদস্যরা প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন দেখে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্মমতা, নিষ্ঠুরতার এমন চিত্র মানুষের কাছে তুলে ধরা উচিত। সংবাদ সম্মেলনে গুম কমিশনের প্রতিবেদন নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শৃঙ্খল বাহিনীর সদস্যরা কেন এবং কিভাবে গুম করতেন তা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা যেটা কিলার ফোর্স ওনারা বলছেন, এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে গুলি নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম, বিপিএম, ভালো পোস্টিং, ভালো পজিশন সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে। কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কিনা এটা একটা বড় ইস্যু। তো যে ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গুমের ঘটনাগুলো কতটা নিষ্ঠুর তা জানাতে হরর মিউজিয়াম করার পরিকল্পনা আছে সরকারের। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দলীয় নিবন্ধন সহ দাড়িপাল্লা প্রতীক ফেরত পাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এর আগে 1 জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিবন্ধন ও অন্যান্য বিষয়ে দলটির করা আবেদন নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ বিষয়ে নির্বাচন কমিশনার বলেছেন, ইসির কাজ গেজেট প্রকাশ করা, শপথের বিষয়টি দেখবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচন কবে ও কিভাবে হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল, জাতিসংঘ নয়। ডিক্যাপ টকের অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শুধু সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে জাতিসংঘ। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হতে হবে। কেবল চুক্তি হলেই জাতিসংঘ সহায়তা করতে পারে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত।
কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাব টকের এবারের অতিথি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস কথা বললেন জলবায়ু পরিবর্তন, শান্তি, ঐক্য, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে। মানবিক করিডোর একটি আনুষ্ঠানিক ও আইনি প্রক্রিয়া এবং তার জন্য স্বাধীন রাষ্ট্র ও সংশ্লিষ্ট গোষ্ঠীর মধ্যে চুক্তি হতে হয়। ফলে করিডোরের জন্য বাংলাদেশ, মিয়ানমার ও আরাকানের নিয়ন্ত্রক গোষ্ঠীর মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি হতে হবে, তবেই কেবল জাতিসংঘ সহযোগিতা করতে পারবে। যতদূর জানি এখনো পর্যন্ত এমন কোনো চুক্তি হয়নি। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং ঐক্যমত কমিশনের কাজে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। জাতিসংঘ অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে পারে, তবে নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেওয়া জাতিসংঘের দায়িত্ব নয়। আমরা রাজনৈতিক মত কিংবা কোন নির্বাচন আগে হবে সেটা বলতে পারি না। এটা মূলত বাংলাদেশের জনগণ, সরকার ও রাজনৈতিক দলগুলোর বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। জাতিসংঘ অংশগ্রহণমূলক নির্বাচন বলতে দেশের সব শ্রেণী, পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণ বোঝে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি প্রায় চূড়ান্ত উল্লেখ করে গোয়েন জানান, আপাতত ছোট আকারে অফিস শুরু হতে পারে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ইসলামের ৫ স্তম্ভের অন্যতম পবিত্র হজ বৃহস্পতিবার। বিশ্বের ২৩ লাখ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন সৌদি আরবের মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। বৃহস্পতিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। চকর মালিথার রিপোর্ট। চারপাশের পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি। হজ পালনের অংশ হিসেবে আরবি হিজরি বর্ষের জিলহজ মাসের ৮ তারিখে হাজিরা সারাদিন মিনায় অবস্থান করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা মঙ্গলবার পবিত্র মক্কার মসজিদুল হারামে এশার নামাজ আদায়ের পর হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছান। মিনার যেদিকে চোখ যায় শুধু তাবু আর তাবু। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনার লাল পাথরের পাহাড় ঘেঁষে বসানো হয় লাখ লাখ চৌচালা ঘরের মতো আধুনিক সুযোগ সুবিধার তাবু। সেই সব তাবুর নিচে মুসল্লিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ৮৭,০০০ হাজি মিনায় অবস্থান করছেন। বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাতের উদ্দেশ্যে। ১৮ কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে। সুষ্ঠুভাবে হজ পালনের জন্য নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার। চকর মালিথা, চ্যানেল আই। নগরে কংক্রিটের ভিড়ে যখন সবুজ হারিয়ে যেতে বসেছে, তখন ঢাকার অনেক এলাকাতে ছাদে ছাদে গড়ে উঠছে ফল ফসলে ঘেরা ছাদ কৃষি। বারিধারা ডিওএইচএস আবাসন এলাকাটিতে নাগরিকদের কৃষির আয়োজনগুলো নিজেদের পরিবারের উপভোগের পাশাপাশি গোটা আবাসন এলাকাটির পরিবেশও বদলে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বারিধারা ডিওএইচএস এর আয়েশা সিদ্দিকা চুনির ছতলা এই ভবনটি অন্য সব বাড়ি থেকে একেবারেই আলাদা। বাড়িটির সামনে উপরে সবখানে ঝোপঝাড়ে আবৃত। এমন ফসলি বাড়িতে বসবাস করাই ছিল তার আজন্ম শখ। ফলে দীর্ঘদিন নগরে বসতি হয়েও গাছপালা, মাটি আর পানির ছায়ায় নিজেকে বেঁধেছেন। আমি আমার বাগানটা কিরম চেয়েছি, অরণ্য, যেখানে সব ধরনের গাছ থাকবে এলোমেলো ভাবে, সাজানো না, জঙ্গল জঙ্গল ভাল লাগে আর কি। যার জন্য আমি ওইভাবে সাজিয়ে কিন্তু করিনি। আমি যখন যেটা সেরকম, আমার এইটাই ভালো লাগে। ২৬০০ বর্গফুটের ৩ স্তরের এই ছাদে রঙিন ফল, ফুল আর রকমারি সবজিতে ভরপুর। এখান থেকে মিটছে পরিবারের পুষ্টি চাহিদার প্রায় ৮০%। শাক তো কিনি না, সবজিও এই ইসে আমি খুব একটা কিনি নেই, মনে হয় 20% কিনেছি।
আর 80% আমি এখান থেকে পেয়েছি। আমার ফুলকপি, পাতাকপি, তারপর ব্রোকলি সব কিন্তু হয়েছিল, আমি করি, এবারও হয়েছে, টমেটো কিনেই নেই। আচ্ছা, তার মতে এলাকাটির অনেকেই এখন যুক্ত হচ্ছেন ছাদ কৃষিতে, ফলে আবাসন এলাকাটি দিনে দিনে সবুজে ভরে উঠছে। অনেক পাখি আসে সকালবেলা, বিকালবেলা একটা ওদের ডাক, যে কিচিরমিচির ডাক আসে ঝাঁকে ঝাঁকে। দেখেন প্রত্যেকটা বাড়িতেই হ্যাঁ কৃষির একটা আয়োজন আছে, প্রতিটা সবার মোটামুটি সবাই এখানে বাগান আছে। কতটুকু প্রেম আর যত্ন থাকলে শহরে বসেও ছাদের উপরে এরকম একটা আয়োজন করা যায়, সেটা প্রমাণ মেলে এই ছাদ কৃষিটি দেখে। এই নগর কৃষক চেয়েছিলেন একটি অরণ্য গড়তে, চাননি গোছানো কিছু হোক, কিন্তু এ থেকেই অরণ্য হয়েছে। আর সে প্রতিদিনকার শাক সবজি ফলমূলের চাহিদা যতটুকু প্রয়োজন ততটুকু। এটি আপনার জন্য হতে পারে অনুকরণীয়। ঢাকার বারিধারা ডিওএইচএস-এর আয়েশা সিদ্দিকা চুনির ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩টা ৫ হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্যের সম্মানজনক কিং চার্লস হারমোনি পুরস্কার প্রাপ্তির জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান কুক। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা এবং ব্রিটিশ হাইকমিশনারের মধ্যে আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, বিমান চলাচল সহযোগিতা, অভিবাসন এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অধ্যাপক ইউনুস হাইকমিশনারকে জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে, যা শিগগিরই শেষ হবে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণের জন্য কাজ শুরু করেছেন আমিনুল ইসলাম বুলবুল। ঈদের পর পাকিস্তান ও আমিরাত সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। চ্যানেল আই এর সাথে একান্ত সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। বিস্তারিত তানভীর আহমেদের রিপোর্টে। জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরম্যান্স অনেকটাই হতাশাজনক। একের পর এক সিরিজ হারে ব্যাকফুটে দেশের ক্রিকেট। এমন কঠিন সময়ে ক্রিকেট বোর্ডের হাল ধরেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে উন্নতি করার সুযোগ দেখছেন বোর্ড সভাপতি। পাকিস্তানে আমরা 3টা ম্যাচই হেরেছি, কিন্তু পাকিস্তান 3টা ম্যাচ হারলেও আমরা কিন্তু কিছু কিছু জায়গায় যদি ইমপ্রুভ করতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে আমরা হয়তো সামনে ভালো করতে পারি। তবে আমার কাছে অবশ্যই এটা, আমি কোচিং একটা কথা আছে যে কোচিং টক্স অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস, নট পাস্ট মিস্টেক। এই পাস্ট মিস্টেক থেকে যদি আমরা শিখতে পারি, তাহলে হয়তো এই হারগুলোই আমাদের পরবর্তীতে শক্তি হয়ে রূপান্তরিত করবে। ক্রিকেটের বিকেন্দ্রীয়করণ সহ ইতিমধ্যে বেশ কিছু কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ক্রিকেট নিয়ে যাব এবং তার মধ্যেই একাডেমিগুলো যেগুলো আছে সেগুলো আমরা আরেকবার দেখব যে একাডেমিগুলো কি শেখায়, সেখানে তাদের কোনো রেজিস্ট্রেশন আছে কি না, তাদের কোচগুলো কতটুকু কোয়ালিফাইড, এই ব্যাপারগুলো দেখব এবং তাদেরকে আমরা সাহায্য করার প্ল্যান করছি। পরিবারের সাথে ঈদ করতে মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া গেছেন বোর্ড সভাপতি। আমরা কিন্তু কিছু তানভীর আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এবারে রয়েছে কঙ্কা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাট জমে উঠেছে। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখরিত হাট প্রাঙ্গণ। বৃহস্পতিবার থেকে হাট পুরোপুরি জমে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। ইস্পাত অ্যালুমিনিয়াম আমদানিতে 50% শুল্ক আরোপ করে ট্রাম্পের নির্বাহী আদেশ সই। বাজেট বিলের কঠোর সমালোচনা ইলন মাস্ক। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে।
এবার যুক্তরাষ্ট্রে আমদানি করা ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর 50% শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার। সম্প্রতি শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করে একটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে এই আদেশ কার্যকর হয়েছে, তবে নতুন এই শুল্ক থেকে যুক্তরাজ্যকে আপাতত বাইরে রাখা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদে আসছে দেশীয় জনপ্রিয় সিরিয়াল ব্যাচেলর পয়েন্ট সিজন 5। জাঁকজমকপূর্ণ আয়োজনে এ বিষয়ে জানান সিরিয়ালের কলাকুশলীরা। নতুন সিজন প্রসঙ্গে নির্মাতা কাজল আরিফিন অমি জানান, ঈদের দিন একসঙ্গে নতুন 8 এপিসোড দেখা যাবে বঙ্গ অ্যাপে। বঙ্গ অ্যাপে জুলাইয়ের প্রথম বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আরও 8 পর্ব প্রকাশ পাবে। একই দিন রাত 9টায় বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং রাত 9:30টায় চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে ব্যাচেলর পয়েন্ট সিজন 5। নিটোল টাটা বিশেষ সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রদর্শনী হয়েছে। সিডনি বাঙালি বুটিক ক্লাবের আয়োজনে মিন্টুর ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে এই প্রদর্শনী হয়। সহায়তায় ছিল সিডনি বাঙালি কমিউনিটি ইনক ও কমিউনিটির নেতারা। প্রদর্শনীতে সিডনির সেরা 7টি বাংলাদেশি অরিজিন বুটিক হাউস অংশ নেয়। এবারে রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মিডল্যান্ড ব্যাংকের 12তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। রাজধানীর নৌ সদর দপ্তরের বিএন সাগরিকা হলে সভায় ব্যাংকের শেয়ার হোল্ডাররা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। ব্যাংকের চেয়ারম্যান আহসান খান চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম। বক্তৃতা করেন ব্যাংকের নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ উজ্জামান এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি আরো একটা বিরতি। স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। এবার জানাবো খেলার খবর। সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে অভিযোগ। গুম কমিশনে এখন পর্যন্ত 1850টি অভিযোগ। সমাজের ভদ্রলোকেরা গা শিউরে ওঠা ঘটনা ঘটিয়েছে বললেন প্রধান উপদেষ্টা। জামায়াতের নিবন্ধন ও দাড়িপাল্লা প্রতীক ফেরত দিতে নির্বাচন কমিশনের নীতিগত সিদ্ধান্ত। ইশরাককে শপথ পড়ানোর কাজ মন্ত্রণালয়ের মন্তব্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তায় আশ্বাস। রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ মিয়ানমার চুক্তি হতে হবে উল্লেখ। এবং পবিত্র হজ বৃহস্পতিবার, ফজরের নামাজের পর হাজিদের মিনা থেকে আরাফাতের পথে যাত্রা। এই সঙ্গে শেষ করছি আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।